সেই জবানবন্দিতে তারেক রহমান তার ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চান বলে দাবি করা হয় এবং তখন মানবজমিন সম্পাদক লিখছেন যে সবসময় 4 জন পদস্থ সেনা কর্মকর্তা উপস্থিত থেকে তারেক রহমানের কাছ থেকে ওই জবানবন্দি আদায় করেন যেখানে তিনি তার ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছিলেন। এর মধ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব খান, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হোসেন এবং মেজর অবসরপ্রাপ্ত মনির। নির্যাতন চালিয়ে সে সময় তারেক রহমানকে অনেকটাই পঙ্গু করে ফেলা হয়। স্বাভাবিকভাবে তিনি হাঁটতেও পারছিলেন না। বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী তিনি নিজ নামে নিজ পত্রিকায় এমন একটা প্রতিবেদন ছাপিয়েছেন যেখানে প্রথমবারের মতো মানবজমিন পত্রিকা বলছে যে তাদের অনুসন্ধানে পাওয়া এমন তথ্য বেরিয়ে এসেছে যে তারেক রহমানকে 2007 সালের 1/11 সরকারের সময় হেফাজতে নিয়ে সিলিং এর সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল, প্রবল নির্যাতন করা হয়েছিল। কারা কারা নির্যাতন করেছেন, কারা গ্রেফতার করতে গিয়েছিলেন সেসবের বিস্তারিত বিবরণ যেমন দেওয়া হয়েছে। মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী তার এই প্রতিবেদনের শেষে উল্লেখ করেছেন যে তারেক রহমানকে যখন এরপর দেশত্যাগে বাধ্য করা হয় তখন তার কাছ থেকে একটা অঙ্গীকার পত্র স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছিল। মানে অঙ্গীকার পত্র যাকে এতদিন ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ মুচলেকা হিসেবে অভিহিত করে আসছিলেন। এই প্রথম কোন সংবাদ মাধ্যম বলল যে তারা অনুসন্ধানে এমন প্রমাণ পেয়েছে যে তারেক রহমান সত্যিকার অর্থেই একটা মুচলেকা বা অঙ্গীকার পত্রে স্বাক্ষর করে তবে দেশ ছেড়েছিলেন। এখন মতিউর রহমান চৌধুরী মানবজমিন সম্পাদকের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রীর যে ঘনিষ্ঠ সম্পর্ক, মানে সবে এপ্রিল মাসের শেষে নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি হিসেবে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী সহ মতিউর রহমান, মাহফুজ আনাম, বাংলাদেশের বাঘা সব দৈনিকের সম্পাদকেরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ডিমের তরকারি দিয়ে ভাত খেয়ে এসেছেন। এসে উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন যে প্রধানমন্ত্রী তাদেরকে অভয় দিয়েছেন। তো এই যখন পরিস্থিতি মানবজমিন সম্পাদকের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রীর সম্পর্কের, তখন এটা বুঝতে বাকি থাকে না যে এহেন অনুসন্ধান যে অবশেষে বাংলাদেশের কোন সংবাদ মাধ্যম করলো এবং প্রথমবারের মতো এই স্বীকৃতি এলো যে তারেক রহমান সত্যি মুচলেকায় স্বাক্ষর করে বা অঙ্গীকার পত্রে স্বাক্ষর করে দেশত্যাগে বাধ্য হয়েছিলেন, সেটা খুব তাৎপর্যপূর্ণ বটে। এবং তারেক রহমানের সেই সময়কার যে দুর্ভোগ, যে ভয়াবহ নির্যাতনের তিনি শিকার হলেন, এ বিষয়ে এই অনুসন্ধানে বিভিন্ন সেনা কর্মকর্তাদের নাম তখন বেরিয়ে এলো যখন তারেক রহমান সরকার ক্ষমতা গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু 1/11 সরকারের অন্যতম কুশীলব জেনারেল মাসুদউদ্দিন সহ সেনা কর্মকর্তাদের গ্রেফতার শুরু হয়েছে এবং তারা জিজ্ঞাসাবাদে নানা চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন। সে খবর এদিক সেদিক থেকে সংবাদ মাধ্যমে বেরিয়ে আসা শুরু করেছে। এখন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী এই যে মুচলেকার কথা বলছেন, সিলিং এর সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখার কথা বলছেন, কিংবা নির্যাতনকারী সেনা কর্মকর্তাদের নামের তালিকা তুলে দিচ্ছেন, সেটা কি সত্যি মানবজমিন সম্পাদকের বা তাঁর পত্রিকার কোনো অনুসন্ধান, নাকি ওই যে 2007 সালেও প্রথম আলো, ডেইলি স্টার, মানবজমিন সহ পত্রিকাগুলো ডিজিএফআই এর দেওয়া সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে কিংবা জয়েন্ট ইন্টারোগেশন সেলে রাজনৈতিক ব্যক্তিবর্গ নির্যাতনের মুখে, ভয়ের মুখে যেসব সাক্ষ্য দিচ্ছিলেন, সেসব সাক্ষ্যের বিবরণী পাওয়ার ভিত্তিতে যেসব খবর প্রচার করছিলেন, তারই একটা ধারাবাহিকতা কিনা? মানে এ দফায়ও আসলে জিজ্ঞাসাবাদের মানে দলিলাদি এই সম্পাদক বা সংবাদপত্রগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে কিনা খবর প্রকাশের জন্য, এবং এই যে মানে অনুসন্ধানের কথা মানবজমিন সম্পাদক বলছেন, সেটা সত্যি সাংবাদিকতার নিয়ম মেনে অনুসন্ধান নাকি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে অনুসন্ধান, সেটা এই প্রতিবেদন পড়লে বোঝা মুশকিল। খুব নতুন কিছু ইনফরমেশন আছে মানবজমিন সম্পাদকের এই অনুসন্ধানী প্রতিবেদনে। সেখানে তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে জেনারেল মঈন ও ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিনের উপস্থিতিতে আর্মি হেডকোয়ার্টারে তারেক রহমানকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই তাকে গ্রেফতার করে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়ে যান কর্নেল অবসরপ্রাপ্ত ইমরান তাদের মইনুল রোডের বাসভবন থেকে। এবং মেজর ইমরানের দেওয়া তথ্য অনুযায়ী
অনুযায়ী মানবজমিন সম্পাদক লিখছেন, এখন সেই তথ্য কি মেজর ইমরান ডিজিএফআই এর কোনো জয়েন্ট ইন্টারোগেশন সেলে বসে দিয়েছেন, পুলিশের কোনো জিজ্ঞাসাবাদে দিয়েছেন, না মানবজমিন সম্পাদককে দিয়েছেন, সেই বিষয়টায় আমার একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এই প্রতিবেদন পড়ে। তো এখন উনি লিখছেন মেজর ইমরানের দেওয়া তথ্য অনুযায়ী একজন রানার এবং একজন ড্রাইভার নিয়ে তিনি মইনুল হোসেন রোডের খালেদা জিয়ার বাসভবনে উপস্থিত হওয়ার 3 ঘন্টা পর তারেক রহমান বেরিয়ে এসে তাদের গাড়িতে ওঠেন এবং বাসভবন থেকে বেরিয়ে মেজর ইমরানের গাড়িতে তিনি উঠলে তাকে নিয়ে নির্ধারিত গন্তব্যে রওনা হন মেজর ইমরান এবং তার সঙ্গে থাকা রানার তারেক রহমানের মুখ ওই গাড়িতেই কালো কাপড় দিয়ে ঢেকে দেন। এ সময় তারেক রহমান জানালা খোলার জন্য অনুরোধ করলেও নিরাপত্তার কারণ দেখিয়ে মেজর ইমরান তার নাকচ করে দেন। এরপর তারেক রহমানকে জিজ্ঞাসাবাদ শুরু করেন গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত যে জাতীয় সমন্বয় কমিটি বা সিটিআইবি গঠিত হয়েছিল সেই কমিটির কর্মকর্তারা, এবং সেখানে লেখা হচ্ছে যে সিটিআইবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তখন ভারপ্রাপ্ত কর্নেল জিএস লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার উপস্থিত থাকেন। তার নির্দেশে অন্য কর্মকর্তারা তারেক রহমানকে বিশ্রী ভাষায় গালিগালাজ করেন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে এরপর তারেক রহমানকে 3-4 দিন রাখা হয়। সেখানে তাকে ঘন্টার পর ঘন্টা চোখ বেঁধে রাখা হয়, হাত বাঁধা অবস্থায় ঝুলিয়ে রেখে নির্যাতন করা হয়, দীর্ঘ সময় একটানা তার উপর শারীরিক নির্যাতন চালানো হয়। মানবজমিন সম্পাদক লিখছেন যা ছিল অমানবিক, বর্বরোচিত। তারেক রহমানকে 2 বার জয়েন্ট ইন্টারোগেশন সেলে আনা হয়েছিল। মানবজমিন সম্পাদক বলছেন তাদের অনুসন্ধানে তারা এটা পেয়েছেন। 2007 সালের ডিসেম্বর মাসে টানা কয়েকদিন ধরে জেআইসিতে তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখানে অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুর রব খান তার জবানবন্দিতে উল্লেখ করেছেন যে লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদারের নির্দেশে তারেক রহমানের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। সেই জবানবন্দিতে তারেক রহমান তার ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চান বলে দাবি করা হয় এবং তখন মানবজমিন সম্পাদক লিখছেন যে সব সময় 4 জন পদস্থ সেনা কর্মকর্তা উপস্থিত থেকে তারেক রহমানের কাছ থেকে ওই জবানবন্দি আদায় করেন যেখানে তিনি তার ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছিলেন। এর মধ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব খান, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হোসেন এবং মেজর অবসরপ্রাপ্ত মনির। নির্যাতন চালিয়ে সে সময় তারেক রহমানকে অনেকটাই পঙ্গু করে ফেলা হয়। স্বাভাবিকভাবে তিনি হাঁটতেও পারছিলেন না। তার উপর নির্যাতনের একটা কাহিনী অনুসন্ধানী রিপোর্টে সন্নিবেশিত রয়েছে। এই লাইনটি পড়লে আরো প্রশ্ন জাগে যে এই অনুসন্ধানী রিপোর্টটা কে তৈরি করছেন, কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনা গোয়েন্দা সংস্থা নাকি মানবজমিন? সেটা বারবার প্রশ্ন করছি এ কারণে যে এর মধ্যে কিন্তু সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে এসেছিল জেনারেল মাসুদরা গ্রেফতার হওয়ার পর যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারেক রহমানের সূত্রে খবর নিয়ে 1-11 সময় তারেক রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা মোকদ্দমা এবং তারেক রহমানকে নির্যাতনের সঙ্গে নানাভাবে জড়িত এবং তাকে উস্কানিদাতা হিসেবে কাজ করেছিলেন যারা, তাদের 113 জনের একটা তালিকা প্রস্তুত করেছেন। মানবজমিন সম্পাদক তার এই পুরো প্রতিবেদনটি শেষ করেছেন এই কথা বলে যে 2008 সালের 11ই সেপ্টেম্বর তারেক রহমানকে বলপূর্বক দেশত্যাগে বাধ্য করা হয়। এর আগে একটি অঙ্গীকারপত্রে সই করিয়ে নেওয়া হয়। সেই অঙ্গীকারপত্র দেখেছেন কিনা মানবজমিন সম্পাদক সেটা নিশ্চিতভাবে মানবজমিন সম্পাদকের এই প্রতিবেদন থেকে বোঝা না গেলেও অঙ্গীকারপত্রের বিষয়টি যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বা মুচলেকার বিষয়টি যে বলতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তরফে কোনো আপত্তি নাই সেটা একরকম নিশ্চিত। কিন্তু মুচলেকাটা উঠে গেল কোন পর্যায়ে? 2025-এর ডিসেম্বরে হঠাৎ কখন ওই বাধাটি উঠে গেল যে বাধার কথা 2025-এর নভেম্বরেও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারেক রহমান বলেছিলেন যে দেশে ফেরার বিষয়টি তার একক ইচ্ছাধীন নয়। এই বিষয়গুলো বর্তমান প্রধানমন্ত্রী যদি খোলাসা না করেন কিংবা তার এই ঘনিষ্ঠ সম্পাদকদের দিয়ে খোলাসা না করান তাহলে বাংলাদেশের রাজনীতির অনেক রহস্যই কিন্তু অমীমাংসিত থেকে যায়। কারণ মনে রাখতে হবে মানবজমিন সম্পাদক যদিও বা বলছেন তারেক রহমানকে বলপূর্বক দেশত্যাগে বাধ্য করা হয়েছিল, কিন্তু 2008 সালের একটা বড় সময় জুড়ে খালেদা জিয়ার সাব জেলে ব্রিগেডিয়ার এটিএম আমিন, আলী হাসান মুজাহিদ, বিএনপির মহাসচিব দেলোয়ার হোসেন এরা গিয়ে যে খালেদা জিয়াকে নির্বাচনে আনার জন্য দর কষাকষি শুরু করেন এবং খালেদা জিয়া বারবারই বলেন যে তার 2 পুত্রকে
বিদেশে চিকিৎসার জন্য জামিন দিয়ে না পাঠালে তিনি কোন রকম সমঝোতাতেই যেতে প্রস্তুত নন, সেটা কিন্তু সে সময় জেমস এফ মরিয়ার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের তার বার্তায় যেমন পাওয়া যায়, তেমনি বিএনপির মন্ত্রী শীর্ষস্থানীয় নেতা মওদুদ আহমেদের কারাগারে কেমন ছিলাম বইয়েও তার বিস্তারিত বর্ণনা আছে। 2008 সালের জুলাইয়ে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে জামিনে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হলেও তারেক রহমানকে কিছুতেই ছাড়তে রাজি হচ্ছিলেন না 11 কুশীলবেরা। এবং সে সময় খালেদা জিয়াকে রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে তার স্বভাব বিরুদ্ধ অবস্থান নিয়ে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, যদি তারেক রহমানকে দ্রুত জামিন দিয়ে বিদেশ পাঠানো না হয় তাহলে তাকে আর বাঁচানো যাবে না, প্রয়োজনে তারেক রহমান রাজনীতি ছেড়ে দেবেন। এবং এরপরই 2008 সালের সেপ্টেম্বরে তারেক রহমান জামিনে মুক্ত হয়ে সপরিবারে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার অনুমতি পান। এবং এর পরপরই তারেক রহমান বিএনপির রাজনীতিতে সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে এই জল্পনা আরো দানা বাঁধে যে নিশ্চিতভাবে কোনো মুচলেকা বা অঙ্গীকার পত্র দিয়ে তবে তারেক রহমানকে দেশ ছাড়ার ব্যবস্থা করে দিয়েছেন খালেদা জিয়া সেনাবাহিনীর সঙ্গে একটা সমঝোতার মাধ্যমে। কি আছে সে অঙ্গীকার পত্রে, কি আছে সে মুচলেকায়, সেই মুচলেকা কি অবশেষে প্রকাশিত হবে? কারা তাকে এই জোর জবরদস্তি করলো আর কারাই বা এ দফায় সেই জবরদস্তি তুলে নিয়ে তারেক রহমানের বাংলাদেশে ফিরে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিল, সেই রহস্যগুলো ভেদ হওয়া নিশ্চিতভাবে বাংলাদেশের রাজনীতি বুঝতে অত্যন্ত জরুরি।